বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের গ্যারান্টি পাস পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের আজকে একটা স্পেশাল ক্লাস উপহার দিতে যাচ্ছি। তো আজকের ক্লাসটা অত্যন্ত স্পেশাল। কেন স্পেশাল বলতেছি, আজকে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তোমাদের ইংলিশের যে পরীক্ষাটা হতে যাচ্ছে 15 তারিখ থেকে, এই পরীক্ষাটা তোমরা কিভাবে পরীক্ষার হলে অ্যান্সার করবা, কিভাবে লিখবা, এ টু জেড সম্পূর্ণ আজকে তোমাদেরকে আমি একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসটা গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। প্রত্যেকেই তোমাদের মতামত জানাবা এবং তোমাদের আজকে এই ক্লাসটা করলে, অর্থাৎ তোমাদের খাতার মধ্যে লেখার যে একটা এক্সপিরিয়েন্স, পরীক্ষাটা হতে যাচ্ছে 15 তারিখ থেকে, খাতার মধ্যে লেখার যে একটা এক্সপিরিয়েন্স তোমাদের, সেটা কিন্তু আজকে হবে এবং তোমরা এখান থেকে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে পরীক্ষার হলে যাইতে পারবা। সো তোমরা যারা আমাদের গ্যারান্টি পাস ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসে জয়েন করবা এবং ক্লাসটা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ আশা করি তোমাদের আজকের ক্লাসে তোমাদের অনেকটা প্রবলেম ক্লিয়ার হবে এবং তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট, তোমাদের আজকে এই ক্লাসটা করলে তোমাদের একটা মনের সাহস হবে যে পরীক্ষার হলে কিভাবে অ্যান্সার করা যায়, পরীক্ষার হলে কিভাবে প্রশ্নগুলো উত্তর করা যায়, সেই বিষয়টা তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা হবে ইনশাল্লাহ। তো তোমরা প্রত্যেকেই ক্লাসটাতে মনোযোগ দিয়ে করবা এবং সবাই হচ্ছে দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আজকের ক্লাসটা অত্যন্ত সুন্দর একটি চমৎকার ক্লাস হবে। আশা করি তোমরা প্রত্যেকেই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং আমাকে ঠিকঠাক দেখতে পারতেছো। অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবা। আমার আইডি থেকে, ল্যাপটপ থেকে শেয়ার দিয়ে দাও এবং সবগুলা ওকে। তাহলে তোমরা সবাই হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা শোনার চেষ্টা করবা এবং দেখার চেষ্টা করবা। আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজকন্যা যুক্ত হয়েছে, তারপরে অন্তর সালাম দিয়েছো আমাকে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজকন্যা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে জান্নাতুল যুক্ত হয়েছো। আচ্ছা, তারপরে তোমরা সবাই প্রত্যেকেই হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল সবাইকে জয়েন করো ক্লাসে, যেন আজকে মনোযোগ দিয়ে ক্লাসটা করে। এবং হাতে আমার একটা খাতা রয়েছে এবং খাতার মধ্যে তোমাদেরকে কিভাবে লিখতে হয় এই লেখার নমুনাটা আজকে দেখাবো। তোমরা কিভাবে পরীক্ষার হলে অ্যান্সার করবা সম্পূর্ণ টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আজকের ক্লাসটা করলে তোমাদের অনেক বেশি প্রবলেম ক্লিয়ার হবে এবং পড়ার আজকে ক্লাসটা করার পরে পরীক্ষার হলের যে একটা ফিল, সেই ফিলটা তুমি আজকে এখান থেকে পাবে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি জানাতুল ইসলাম মিম আমার সাথে যুক্ত হয়েছে, সালাম দিয়েছ। তারপরে আমরা জানাতুল ফেরদৌসিবা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা স্যার 10:52 বাজে আল মারুফ। হ্যাঁ, আমাদের 10টায় কথা ছিল, কিন্তু আমার একটা হচ্ছে যে ফাইনাল সেশন ব্যাচের ক্লাসটা শেষ করে এটাতে ঢুকলাম, এই জন্য একটু লেট হয়ে গেছে। আচ্ছা, রিয়াজ খান কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইমরান খান প্রিন্স, সালাম দিয়েছ। তারপরে আমরা সূচনা, স্যার আমাদের উপর কি আপনার রাগ? না, রাগ নাই তোমাদের উপরে। এখন হচ্ছে পড়ার সময়, আমরা বাকি অল্প কিছুদিন সময় আছে, আমরা এই অল্প কিছুদিন সময় আমরা পড়ে আমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, আমাদের এই টাইমটাকে কাজে লাগাতে হবে। কথায় আছে প্রবাদ বাক্যে যে যার শেষ ভালো তার সব ভালো। সো আমরা শেষ ভালোটা করতে চাচ্ছি, শেষ ভালোটা আমাদের করা দরকার। সো এই জন্য আমরা শেষ ভালোটা করার ট্রাই করব। আচ্ছা, আতিকুর স্যার আপনার ক্লাস করতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা স্যার, আমি দুর্বল স্টুডেন্ট, আমার মা হসপিটালে লাগাতার ভর্তি ছিল, এই কারণে ক্লাস করতে পারেন, দয়া করে একটু পাশের উপায় বলে দিন। হ্যাঁ, আজকে ক্লাসটা ভালো করে করো। আচ্ছা, তারেকুজ্জামান সঠিক সময়ে আসতে পারলে তবেই সময়টা উল্লেখ করেন। আচ্ছা, 10টায় কথা ছিল। আসলে আমাদের ফাইনাল সাজেশন ব্যাচে আজকে অনেকদিন পরে জয়েন করেছি, এই ফাইনাল সাজেশন ব্যাচে আমাকে ওরা পাচ্ছে না, এই জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে। সো যাই হোক, আমরা তাহলে আমাদের সরাসরি কমেন্ট না পড়ে আমাদের সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা, তো তোমরা সবাই খেয়াল করো, এটা হচ্ছে ধরো একটা খাতা, খাতার মধ্যে তোমাদের হচ্ছে নাম ঠিকানা সব কিছু লিখতে হয়। তো নাম ঠিকানা লেখার পরে আমাদের ধরো একটা আসলো প্যাসেজ, আমাদের ধরো একটা হচ্ছে প্যাসেজ আসলো, আমরা প্যাসেজটা কিভাবে অ্যান্সার করব সবাই হচ্ছে একটু প্রত্যেকেই একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো। ধরো পার্ট এ হচ্ছে আমাদের প্যাসেজ আসবে, প্রথমে যে আমাদের একটা আননোন প্যাসেজ আসবে, সেই প্যাসেজটা অ্যান্সার করতে হবে। এখন প্যাসেজটা তোমার কমনও আসতে পারে, আনকমনও আসতে পারে। তো আমার দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, শুরুর দিকে কথাটা বলে ফেলি।
তোমাদের তিনটা পার্টে হচ্ছে বিভক্ত, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এই তিনটা পার্টে হচ্ছে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তিনটা পার্টে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এই তিনটা পার্টে হচ্ছে বিভক্ত তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তো আমরা যদি কেউ মনে করো যে স্যার আমি এ পার্ট অ্যান্সার করার পরে আমি সরাসরি বি পার্ট অ্যান্সার করব, অথবা আমি সরাসরি সি পার্ট অ্যান্সার করব, তোমার ইচ্ছা, তুমি করতে পারো। এখন কেউ যদি মনে করো স্যার আমি এর পরে সরাসরি যাব বি, বি না দিয়ে সরাসরি চলে যাব আমি এর পরে সি পার্ট অ্যান্সার করব, এর পরে আমি সরাসরি সি পার্ট অ্যান্সার করব, এর পরে আমি বি পার্ট অ্যান্সার করব, তাও কোনো প্রবলেম নাই। এর পরে সি, এর পরে বি, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবা শুরুর দিকে, পরীক্ষার খাতার শুরুর দিকে যে লেখাটা লিখবা সেই লেখাটার মানটা যেন ভালো থাকে, এবং লাস্টে যে গ্রামার অ্যান্সার করবা, গ্রামার তো তোমার কঠিন বিষয়। এখন তোমাকে এই গ্রামারে যদি অ্যান্সার করতে যাও, গ্রামারটা তোমাকে অবশ্যই অবশ্যই মাস্ট বি ভালো করতে হবে, এবং গ্রামারে শেষে যেন স্যারেরা তোমার খাতাটা দেখে বিরক্ত না হয়। এই জন্য পার্ট বি এ যে গ্রামারগুলো অ্যান্সার করবা সেই গ্রামারগুলো যেন তোমার পরীক্ষার হলে সঠিকভাবে উপস্থাপন করতে পারো, সঠিক হয়, সেটার দিকে তোমাকে খেয়াল করতে হবে। তাহলে আমি পার্ট এ অ্যান্সার করলাম, আমি সি অ্যান্সার করলাম, এরপরে আমি পার্ট বি অ্যান্সার করলাম, এটা কোনো প্রবলেম নাই, তুমি করতে পারো। এবার আমরা দেখো সরাসরি আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনায় যাচ্ছি, তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো। আচ্ছা থামান্না স্যার গোলা দেখা যায় কেন? আচ্ছা তোমরা একটু স্ক্রিনটা একটু দেখে নাও, একটু প্রবলেম হচ্ছে আজকে, এটা একটা ফোনটা একটু প্রবলেমের জন্য। আচ্ছা যাই হোক, আচ্ছা তোমরা সবাই যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে একটু খেয়াল করো। মাসুম 3 দিন পর জয়েন হলাম স্যার। আচ্ছা যাই হোক, একটু খেয়াল করো। আমাদের পার্ট এ অ্যান্সার করলাম আমি, তাহলে আমার শুরুর দিকে পার্ট এ আমার এই কথাটা লিখে রাখতে হবে। আমি পার্ট অ্যান্সার করতেছি, তার মানে আমার পার্ট এ উপরে আমার লিখে দিতে হবে, পার্ট এ লিখে দিলাম। এরপর দেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর এ, 1 নং প্রশ্নের উত্তর 1 বা 2 নং প্রশ্নের উত্তর 1 নং প্রশ্ন, যেটাই লেখো তোমার ইচ্ছা। তো আমি লিখলাম আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর এ অথবা বি, যাই লিখি। তো আমার এখানে এ কথাটা মাস্ট বি উল্লেখ করতে হবে। আমি যখন 4টা প্রশ্নের উত্তর করব তখন আমার এখানে এই এ কথাটা উপরে আমার লিখে দিতে হবে। তো এ কথাটা লেখার পরে আমার যে কাজটা করতে হবে, সবাই হচ্ছে একটু খেয়াল করো, এখানে এ কথাটা লেখার পরে আমার যে কাজটা করতে হবে, এখানে তুমি আনস না লিখলেও প্রবলেম নাই, না লিখলেও প্রবলেম নাই। এখানে প্রশ্নের যে উত্তরগুলা লিখবো, এই প্রত্যেকটা উত্তর তুমি ধারাবাহিকভাবে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 এভাবে ধারাবাহিকভাবে লিখতে হবে। 1, 2, 3, 4 এইভাবে তোমাকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে। এখন তুমি যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে না পাও, সেটা হচ্ছে প্যাসেজে তোমার উত্তরগুলো দেয়া আছে, প্যাসেজ থেকে উত্তর দেখে নিবা। এবং এই প্যাসেজের একটা ক্লাস আছে, যারা আমার ক্লাস মিস করেছো তারা অবশ্যই প্যাসেজের একটা ক্লাস করবা। তাহলে তোমরা সবাই এই প্যাসেজের ক্লাসটা করলেই তোমাদের যে প্রবলেমগুলো আছে, ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো আমার এই পৃষ্ঠাটা লেখা শেষ, আমি লিখবো পিটিও, এটা লেখার পরে আমি অন্য পৃষ্ঠায় চলে যাব। এরপর দেখো আমার চলে যেতে হবে, আমি এখন ধরো আমার গ্রামার অ্যান্সার করতে হবে। গ্রামারের অ্যান্সারের আগে আমার আর একটা নং বাকি আছে, এটা পৃষ্ঠাটা আমার উল্টাপাল্টা হয়ে গেছে, তোমাদের একটু দেখাই নেই, তারপর হচ্ছে যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো আমার পরের প্রশ্ন 1 নং প্রশ্নের উত্তর বি কিন্তু তোমার বাকি রয়েছে, বি অ্যান্সার করতে হবে, এই বি কিন্তু আমার বাকি আছে। 1 নং প্রশ্নের উত্তর কি 1 এর বি। তো 1 এর বি যখন আমি লিখবো, লিখতে গেলে আমাকে মাস্ট বি যে কাজটা করতে হবে, একটা বক্স অঙ্কন করতে হবে। এই বি নং তোমাকে অ্যান্সার করতে গেলে দেখো বি নং এ এটা হচ্ছে একদম কঠিন একটা বিষয়, এখানে তোমরা পুরোপুরি মার্ক কেউ পাবা না। এখানে যারা একদম ভালো স্টুডেন্ট, যারা সিনোনিম পারো, তারা কিন্তু এই বি নং অ্যান্সার করতে পারবা। কিন্তু যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা একদম পারোই না কিছু, তারা হচ্ছে অন্তত করে হাফ করে পাবা, এবং এখান থেকে তোমরা 3 তুলতে পারবা। এখানে টোটাল মার্ক হচ্ছে 6 মার্ক, এই 6 থেকে তুমি 3 পাবা, 6 থেকে তুমি 3 অনায়াসে অ্যান্সার করতে পারবা। তো দেখো আমার এই অ্যান্সার করার নিয়মটা সবাই হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। প্রথমে দিতে হবে গিভেন ওয়ার্ড,
এরপর দিতে হবে মিনিং ওয়ার্ড, এরপর দিতে হবে মেকিং অফ সেন্টেন্স। এখানে অফ কথাটা বাকি আছে, এখানে অফ লিখতে হবে, অফ মেকিং অফ সেন্টেন্স। এখানে লিখতে হবে গিভেন ওয়ার্ড, এখানে দিতে হবে মিনিং ওয়ার্ড এবং এখানে দিতে হবে মেকিং অফ সেন্টেন্স। তো তিনটা বক্সে তোমার গিভেন ওয়ার্ড হচ্ছে প্রশ্নে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, প্রশ্নের যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো তোমার গিভেন ওয়ার্ডে লিখতে হবে। আর এই যে ওয়ার্ডগুলো থাকবে, যেমন ফাইটার, এটার একটা সমার্থক শব্দ হচ্ছে সোলজার। এই মিনিং ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডটা তুমি দ্বারা কি বুঝলা, এটার একটা সমার্থক বেস ওয়ার্ড লিখতে বলছে। তাহলে ধরো ফাইটার দ্বারা বুঝলাম হচ্ছে সোলজার, রেজাল্ট দ্বারা বুঝলাম হচ্ছে আউটকাম। এরকম ভাবে আমার সমার্থক শব্দগুলো এখানে লিখতে হবে। এখন আমার এই যে ফাইটার শব্দটা আছে, এই যে রেজাল্ট শব্দটা আছে, এই যে ফ্রিডম, এই যে স্যাক্রিফাইস, নোবেল, পরাশিয়ান, এই শব্দগুলো দিয়ে আমার এখানে বাক্য তৈরি করতে হবে। এখানে আমার বাক্য তৈরি করতে হবে। তো আমার দেখো এখানে ফাইটার আছে, হি ওয়াজ এ গ্রেট ফাইটার বা সোলজার। যাই হোক, আমি এখানে এটা দিয়ে করবো না, আমার হচ্ছে এই ফাইটার দিয়ে করতে হবে। তাহলে হি ওয়াজ গ্রেট ফাইটার বা হি ওয়াজ এ গ্রেট ফাইটার। রেজাল্ট, হিজ রেজাল্ট ওয়াজ গুড বা ইজ গুড, তুমি ওয়াজ গুড দিতে পারো। এরপর ফ্রিডম, এই উই ওয়ান্ট ফ্রিডম, আমি এই ফ্রিডম দিয়ে আমার এখানে একটা বাক্য তৈরি করতে হবে। এই ফ্রিডম লিখলাম, এই ফ্রিডম দিয়ে আমার একটা বাক্য তৈরি করতে হবে। এখন কোনো কারণবশত তুমি হচ্ছে যে এই বাক্যগুলো তোমার কমন আসে নাই, অথবা এই মিনিং ওয়ার্ডগুলো কমন আসে নাই, তখন আমি কি করব? তখন আমার করণীয় হচ্ছে আমি গিভেন ওয়ার্ডগুলো, প্রশ্নের সবগুলো ওয়ার্ড আমি হুবহু এইভাবে নিচে নিচে লিখে দিব। গিভেন যে ওয়ার্ডগুলো আছে এই প্রত্যেকটা ওয়ার্ড আমি গিভেন ওয়ার্ড লিখে দিব। লেখার পরে আমার এই যে গিভেন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের প্যাসেজে দেয়া থাকবে। এই প্যাসেজ থেকে হুবহু এই প্রত্যেকটা ওয়ার্ড প্যাসেজ থেকে আমি নিয়ে আসবো। এই প্যাসেজের ওয়ার্ডগুলা যেখানে আছে এই প্রত্যেকটা সেন্টেন্স আমি এইভাবে বাক্যগুলা লিখে দিব। তাহলে আমি যদি মিনিং ওয়ার্ডটা না পারি, তাহলে আমার এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। মিনিং ওয়ার্ডের জায়গাটা এভাবে টান দিয়ে ফাঁকা রাখতে হবে। মিনিং ওয়ার্ড আমি পারতেছি না, আমার এটা ফাঁকা রাখতে হবে। কিন্তু আমার গিভেন ওয়ার্ডগুলো আমি পারতেছি। এই গিভেন ওয়ার্ড এবং হচ্ছে পারতেছি কোনটা, বাক্যগুলা তৈরি করতেছি, এইটা আমি প্যাসেজ থেকে নিলাম। তাহলে আমার এই যে গিভেন ওয়ার্ড আর প্যাসেজের সেন্টেন্স উত্তর করলাম, সবগুলোতে হাফ করে পাইলাম, আমি 3 পায়ে গেলাম অনায়াসে। এই হচ্ছে তোমার প্যাসেজ লেখার নিয়ম। তাহলে তোমাদের কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোথাও প্রশ্ন আছে কিনা? যদি তোমাদের প্যাসেজে কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে করতে পারো, আমি অ্যান্সার করব। আচ্ছা, কাতুনে জান্নাত রিপ্লেস আর আচ্ছা, তাহলে আমরা পরের আচ্ছা, তাহলে আমরা রাব্বি থ্যাংক ইউ জানিয়েছ। স্যার আপনার সাথে কথা বলবো কিভাবে? খাতুন জান্নাত আমার সাথে কথা বলার জন্য আমার পার্সোনাল নাম্বারে মেসেজ করলে হবে ইনশাল্লাহ। স্যার আমরা 3 বেলায় গ্রামার প্র্যাকটিস করতে চাচ্ছি, প্রতিনিয়ত 3টা উপকৃত হবো আমরা আশা করি। আচ্ছা, 3 বেলায় গ্রামার প্র্যাকটিস করলে 3 বেলা হচ্ছে প্যাসেজের গ্রামার পাশাপাশি সবগুলোই হবে। এখন থেকে প্রতিনিয়ত প্রতিদিনই আমার ক্লাস এবং আরিফ স্যারের ক্লাস প্রত্যেক দিনই পাবে ইনশাল্লাহ। সো প্রতিদিনই আমি রাতে উপস্থিত থাকার চেষ্টা করবো, তোমরা প্রত্যেকেই আমার ক্লাস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের রিটার্ন সাইডের চূড়ান্ত সাজেশন কোনটা? রিটার্ন সাইডে তোমাদের চূড়ান্ত সাজেশন আমি অলরেডি দিয়ে দিছি, বুঝতে পারছো? তাহলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, বক্স করে লিখবো তাসলিমা? হ্যাঁ, তোমাকে মাস্ট বি বক্স করে লিখতে হবে। অন্তর ক্লিয়ার। স্যার আমার দুর্ঘটনাজনিত রিপোর্টটা মুখস্থ করেছি, এখন আপনি আরেকটা দিয়েছেন, ওইটাও করবো, কিন্তু ব্যাড সাইড। আমি তোমাদেরকে আজকের ক্লাসে একটা কথা বলতেছি ভাই, তোমরা অযথা অহেতুক কমেন্ট করবে না। তোমার এই আজকে যে প্রশ্ন প্যাটার্নটা আমি নিয়েছি হাতে, এই প্রশ্ন প্যাটার্নটা আজকে যে আমি খাতাটা নিয়েছি, এই খাতার মধ্যে সব কিছু আসবে। তোমরা A to Z কোনটা পড়বা কোনটা বাদ দিবা রিটেন পার্ট সহকারে টোটাল আজকে তোমাদেরকে পড়াবো। যদি তোমরা এলোমেলো কমেন্টস করো, অযথা কথা বলো, তাহলে কিছুই বুঝতে পারবে না, তোমাদের কোনো কিছুই পড়া হবে না। আমি যেটা পড়াচ্ছি, যেটা বলতেছি, যে জায়গায় প্রশ্ন করতেছি, তোমরা সেই জায়গায় উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? সো তোমরা আমি যেখানে প্রশ্ন করতেছি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, মোহাম্মদ জিহাদ লিখেছো প্যাসেজ নিয়ে একটা ভিডিও দিলে আরো সহজ হয়। অবশ্যই চেষ্টা করবো দেওয়ার জন্য। তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। স্যার কোন নাম্বারে আপনার পার্সোনাল আচ্ছা বলেন, ঠিক আছে বলবো। আচ্ছা স্যার, বক্স কি পেন্সিল ছাড়া কালার পেন দিয়ে লেখা যাবে? হ্যাঁ, কালার পেন দিয়ে লেখা যাবে, তবে লাল, কমলা কালার ব্যতীত অন্য যে কোনো কালার দিয়ে লিখতে পারবা।
আচ্ছা, প্রতিদিনই ক্লাস হয় না, এখন থেকে প্রত্যেক দিনই তোমাদের ক্লাস হবে। আরিফ স্যার এবং আমি তোমাদের ক্লাসে উপস্থিত থাকবো। আরিফ স্যার না থাকলেও আমি তোমাদের ক্লাস নিব, গ্রামার অথবা রিটার্ন পার্টের ক্লাস নিব। সো তোমরা প্রত্যেকেই উপস্থিত থাকবা। আচ্ছা, আজকে যেটা সাজেশন দিয়েছেন সেটা কি পড়বো? হ্যাঁ, অবশ্যই। তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার আশা করি। স্যার মিনিং ওয়ার্ডটার বিষয়টা একটু বুঝায় বলেন আরেকবার। হানি বানি মিনিং ওয়ার্ডের বিষয়টা হচ্ছে, তুমি যে ওয়ার্ডটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, এই ওয়ার্ডটা দ্বারা তুমি কি বুঝলা, কি মিন করলা, সেটার একটা সমার্থক অর্থাৎ একই জাতীয় অর্থ তোমার এখানে এই বক্সের মধ্যে লিখতে হয়। এটার নাম হচ্ছে মিনিং ওয়ার্ড। আর মিনিং ওয়ার্ড কিন্তু তোমরা অনেকেই পারবা, অনেকেই পারবা না। যার জন্য বললাম গিভেন ওয়ার্ডটা দিয়ে প্যাসেজ থেকে এই ওয়ার্ডগুলোর বাক্যগুলো হুবহু তুলে দিবা, তাহলে তোমার পরীক্ষা ভালো হবে এবং তুমি মার্ক পাবা এখান থেকে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পার্ট বি এর। সবাই আছে খেয়াল করো, পার্ট বি। আমরা যখন গ্রামার পার্টে অ্যান্সার করব, গ্রামার পার্টের দিকে যাব, তখন দেখো আমাদের আনসার টু দ্য কোয়েশ্চন নং কত, 2 নং লিখতে হবে। আনসার টু দ্য কোয়েশ্চন নং 2। তো 2 নংয়ে আসবে তোমার হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। 2 নংয়ে আসে কি চেঞ্জিং ওয়ার্ড আসে, চেঞ্জিং ওয়ার্ড 2 নংয়ে আসবে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড। তাহলে আমি এই চেঞ্জিং ওয়ার্ডগুলো কিভাবে লিখবো একটু সবাই ভালো করে দেখার চেষ্টা করো। আচ্ছা, সূচনা লিখছো আপনি প্রতিদিন তাকলে ভালো হয়, অবশ্যই আমি তাকার চেষ্টা করবো এখন থেকে। আচ্ছা আচ্ছা, এখানে আমি কিন্তু তোমাদেরকে ডিরেক্ট ব্লক করে দিব একদম। এই যে আঁকি, তোমাদেরকে আমি গ্রুপ থেকে বের করে দিব, তোমাদের একদম পার্মানেন্টলি বের করে দিব। কারণ তুমি ক্লাসে আসছো একটা পড়তে, আর তুমি কমেন্টে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছো। তো কমেন্টে আসছো, তোমার পড়তে আসছো, তুমি আরেকটা নিয়ে এখানে প্রশ্ন করার কি আছে? যেটা পড়াচ্ছি সেটা নিয়ে প্রশ্ন করো, অন্য টপিকটা অন্য সময় প্রশ্ন করবা, বা অন্য যখন সুযোগ দিব তখন কমেন্ট করবা। আমি ডিরেক্ট তোমাদেরকে ব্লক করবো, যারা আজে বাজে কমেন্ট করতেছো গ্রুপ থেকে একদম বের করে দিব, একদম স্ট্রিক্ট কথা। আর পরীক্ষার আগে আর সময় আছে 5টা দিন, পড়াশোনা করতে হবে এবং ক্লাসে মনোযোগ থাকতে হবে। যারা মনোযোগী থাকবা না, যারা ক্লাস করবা না, তারা ডিরেক্ট ক্লাস থেকে বের হয়ে যাবা। কষ্ট করে ক্লাস নিচ্ছি, খুব পরিশ্রম করে। সো এখন সময়টা তোমাদের টাইমটা মূল্যায়ন করা, ঠিক আছে? ক্লাস আমি প্রতিদিনই নিব, বাট তোমাদের প্রত্যেক দিনই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। ক্লাসের মধ্যে অযথা কমেন্টস করা চলবে না। স্যার চেঞ্জিং ওয়ার্ডের উপরে একটা ক্লাস দিয়েন, ঠিক আছে, আমি চেঞ্জিং ওয়ার্ডের উপরে একটা ক্লাস দিব। আচ্ছা, তাহলে আমরা আমাদের কথাগুলো চালিয়ে যাচ্ছি। ওকে আকিমণি, তোমাকে আমি ওয়ার্নিং দিলাম, অযথা কমেন্টস করা যাবে না, জাস্ট কথাগুলো শোনার চেষ্টা করতে হবে। তাহলে দেখো, আমরা আমাদের 4টা ওয়ার্ড দেখতে হবে। আমি এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি, এখানে লিখলাম ডি। তো আমি হচ্ছে 4টা ওয়ার্ড, আমার হচ্ছে কি ওয়ার্ডগুলো আসছে দেখো। একটা আসছে ধরো ফিউর, এই ফিউরটাকে ভার্বে রূপান্তর করতে হবে। আরেকটা ওয়ার্ড আসছে এক্সামিন, এটাকে নাউনে রূপান্তর করতে হবে। দেখো আমার নাউনে রূপান্তর করলে এটা থেকে হবে এক্সামিনার, এক্সামিন থেকে এক্সামিনার। তাহলে আমি লিখলাম হি ইজ এ এক্সামিনার বা হি ইজ এন এক্সামিনার। এখানে যেহেতু ই আছে, এটা তোমার মানে এখানে ভাওয়েল আছে, এই জন্য আমাদের আর্টিকেল এন হবে। হি ইজ অ্যান এক্সামিনার। তো দেখো আমাদের এই যে এক্সামিন শব্দটা ছিল, এই এক্সামিন শব্দটা থেকে আসছে কি নাউন ফ্রম এক্সামিনার হয়ে গেছে, এবং বাক্যটা তৈরি করতে হচ্ছে এক্সামিনার দিয়ে। এরপর দেখো আমাদের বাক্য আছে এখানে সিস্টেম, এটাকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করব। তাহলে আমার হয়ে গেল কি সিস্টেমেটিক্যালি। তোমরা মনে রাখবা অ্যাডভার্বের একটা শর্টকাট রুলস আছে। আমরা অ্যাডজেক্টিভের সাথে, এই অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করব তখন এটা অ্যাডভার্বে রূপান্তর হবে। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। তারপর দেখো আছে মেমোরি, মেমোরি থেকে অ্যাডজেক্টিভ করলাম, এটা মেমোরেবল হয়ে গেল। দ্য 21st ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। এখন আমার যে শব্দটা ছিল সেটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে আমার ছিল এই মেমোরি আর হয়ে গেল মেমোরেবল, এই মেমোরেবল দিয়ে একটা বাক্য তৈরি করলাম। এইভাবে হচ্ছে তোমার পরীক্ষার হলে তোমার আনসার টু দ্য 2 নং প্রশ্নে যে থাকবে, 2 নং প্রশ্নের উত্তর অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডগুলো যে থাকবে, এই চেঞ্জিং ওয়ার্ডগুলো তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে। আনসার টু দ্য কোয়েশ্চন নং লিখে 2 নং লিখে এইভাবে তোমার এ বি সি ডি দিয়ে এইভাবে অ্যান্সার করতে হবে। তাহলে তোমাদের 2 নং কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, 2 নং প্রশ্ন উত্তর করতে কারো কোথাও ঝামেলা আছে কিনা, কোথাও বুঝতে প্রবলেম আছে কিনা একটু জানাও। আজকে তোমাদেরকে জাস্ট আমি
পরীক্ষার হলে বা খাতার মধ্যে কিভাবে উপস্থাপন করবা, কিভাবে লিখবা, জাস্ট এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি। গ্রামারের ডিটেলসে পরের ক্লাসে বা আগামীকালকে ক্লাসে আলোচনা করব। তোমাদের এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, জানা তো লিখেছো চেঞ্জিং ওয়ার্ডের বক্স করার লেখার নিয়মটা একটু বোঝান। তাহলে দেখো, চেঞ্জিং ওয়ার্ডে বক্স করার নিয়ম আছে, সেটাও তোমাদেরকে আমি একবার দেখাইছিলাম, মনে আছে কিনা। তোমরা হচ্ছে এক পাশে লিখবা হচ্ছে তোমার মেইন ওয়ার্ড অথবা গিভেন ওয়ার্ড, এবং আরেক পাশে লিখবা চেঞ্জ ওয়ার্ড, এবং আরেক পাশে লিখবা মেকিং অফ সেন্টেন্স। এইভাবে তোমার প্রত্যেকটা বক্স অঙ্কন করে এক পাশে হচ্ছে মেইন ওয়ার্ড বা গিভেন ওয়ার্ড, এরপরে চেঞ্জ ওয়ার্ড, এর পাশে হচ্ছে মেকিং অফ সেন্টেন্স, এরকমভাবে বক্স অঙ্কন করতে হবে। এটা হচ্ছে বক্স করে লেখার নিয়ম। যদি কেউ বক্স করে করতে চাও বা অ্যান্সার করতে চাও, তাহলে তোমরা এইভাবে বক্স অঙ্কন করবা। তাহলে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোথাও বুঝতে সমস্যা আছে কিনা, তোমরা একটা কমেন্ট করতে পারো। আচ্ছা, অগ্নি লিখেছো, না স্যার অনেক সুন্দর করে বুঝিয়েছেন, ধন্যবাদ আপনাকে। মারুফ ক্লিয়ার, খাতুনে জান্নাত ক্লিয়ার। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার। স্যার বক্সে বানান লাগে না, না বক্স বানান লাগে না, বক্স ছাড়াও তুমি এটা অ্যান্সার করতে পারবা, তবে বক্স করলে আরও বেটার, সৌন্দর্য বাড়ে। একটা হচ্ছে হাতের সৌন্দর্য। জি স্যার, সমস্যা নয়, ওর সম্ভব হলে আজকে পুরা 17 পর্যন্ত শেষ করে দিন। হ্যাঁ রাব্বি, আজকে আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখেন, আজকে দাঁড়াইছি, আজকে রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা বাজুক, আমি আজকে 17 অঙ্ক আমাদের শেষ করে এই ক্লাস থেকে বিদায় নিব ইনশাল্লাহ। তাহলে আমরা চেঞ্জিং ওয়ার্ড দেখলাম। আচ্ছা, তাহলে আমরা রঞ্জু লেখছো স্যার চেঞ্জিং ওয়ার্ডের পাশে ভার্ব, অ্যাডভার্ব এগুলো লিখতে হবে। হ্যাঁ, এই যে একটা সুন্দর কথা বলছো রঞ্জু, তোমার একটা দারুণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমার করার জন্য তোমাকে একটা থ্যাংক ইউ। ধরো আমি এই ফিউরটাকে কোন অ্যাডজেক্টিভে রূপান্তর করবো, বা সরি কোন পার্টস অফ স্পিচে নিব, আমি যে ওয়ার্ডগুলো আমার থাকলো এই ওয়ার্ডগুলো আমি কোন পার্টস অফ স্পিচে রূপান্তর করতেছি সেটা আমাকে মাস্ট বি উল্লেখ করতে হবে। ধরো আমি ফিউর থেকে এটা ভার্বে রূপান্তর করতেছি, তাহলে আমার ভার্ব বি দিয়ে লিখতে হবে, ভার্ব বি। এই এক্সামিনকে নাউন দিয়ে এটা এন দিয়ে প্রকাশ করতে হবে, এটা লিখে দিতে হবে সাইডে। সিস্টেমটা থেকে আমার অ্যাডভার্ব এডিবি লিখতে হবে, এডিবি। মেমোরিকে আমার হচ্ছে অ্যাডজেক্টিভ এডিজি লিখতে হবে। এরপরে আমার এই প্রত্যেকটা ওয়ার্ডের এক পাশে আমার হচ্ছে যে আমি যেটা যেভাবে রূপান্তর করব আমার ঠিক সেম ভাবে সেটা আমার লিখে রাখতে হবে। তাহলে মনে রাখবা, আমরা যখন চেঞ্জিং ওয়ার্ড করব তখন অবশ্যই আমাদের যে চেঞ্জিং ওয়ার্ডটা করব, যেটা চেঞ্জ করব সেটা আমার লিখে রাখতে হবে। বুঝতে পারছো? হানিফ আরেকটা ফোন দাও তো কমেন্ট দেখার জন্য, পেজের কমেন্ট দেখার জন্য। হ্যাঁ, যে বিষয়ে রূপান্তর করতে হবে রিয়াজ, সেই বিষয়টা তোমাকে মাস্ট বি লিখে দিতে হবে। যেটা রূপান্তর করবা সেটা তোমাকে মাস্ট বি লিখে দিতে হবে, মাস্ট বি। ঠিক আছে? সো আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা ক্লিয়ারলি বুঝেছো, প্রত্যেকেই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমাদের কারো কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, তোমরা অবশ্যই বারবার আমাকে প্রশ্ন করবা, কোনো অযথা কমেন্টস করবে না। আজকে যদি অযথা কমেন্টস করো তাহলে আমি সরাসরি তোমাদেরকে ডিরেক্ট গ্রুপ থেকে বা পেজ থেকে ব্লগ দিয়ে দিব। বুঝতে পারছো? সো আজকের ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে। আমি আজকে 1 থেকে 17 নং পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমাদের এই প্রত্যেকটা নং, প্রত্যেকটা লেখা কথা তোমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আজকে যদি অযথা কমেন্টস করো তাহলে আমি সরাসরি তোমাদেরকে ডিরেক্ট গ্রুপ থেকে আচ্ছা, তা দেখো আমাদের শেষ 2 নং শেষ। এরপরে আমি যখন তোমার চলে যাচ্ছি কত নঙে, আমার চলে যেতে হবে 3 নঙের দিকে। একটু খেয়াল করো, দেখো আমার যাইতে হবে কত নঙে, 3 নঙের দিকে যাইতে হবে। সবাই একটু খেয়াল করো, তোমার আসলো 3 নং। 3 নঙে তোমার কি আসে? 3 নঙে আসে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান থাকবে, শূন্যস্থানগুলো সুইটেবল ওয়ার্ড দিয়ে ফিল আপ করতে হবে। এখন এই 3 নঙে তোমার আনসার টু দ্য কোয়েশ্চন নং কত লিখতে হবে? 3 লিখতে হবে। আনসার টু দ্য কোয়েশ্চন নং লিখতে হবে 3। তো 3 নং প্রশ্ন যখন আমি লিখব আমার এরকম হবে এ বি সি এবং ডি, এ বি সি ডি। আমার যেটা প্রশ্ন সঠিক হবে আমি ঠিক সেম বিষয়টা লিখব। মনে রাখবা,
এই যে আমি ওয়ার্ডগুলো লিখতেছি, এই ওয়ার্ডগুলো কি বাক্যের মাঝখানের ওয়ার্ড, বাক্যের মাঝখানের ওয়ার্ড। সেই জন্য আমাকে খেয়াল করতে হবে এ লেখার পরে, বি লেখার পরে, সি লেখার পরে, ডি লেখার পরে আমি একটা আন্ডারলাইন দিব, এভাবে আমি একটা ক্ষমা দিব, এভাবে আমি একটা ক্ষমা দিব, এভাবে আমি একটা ক্ষমা দিব, এভাবে একটা আমি ক্ষমা দিব। অর্থাৎ বাক্যের মাঝখানের যে লাইনগুলো হবে বা যে ভার্বটা হবে, যে সুইটেবল ওয়ার্ডটা হবে, সেটা কিন্তু আমার এখানে লিখতে হইতেছে। এটার আগে পরে কিন্তু বাক্য রয়েছে, কিছু ওয়ার্ড আছে, তার মানে এখানে আমার ফুল স্টপটা দেওয়া যাবে না, এখানে আমি ফুল স্টপটা আমি দিব না, না দিয়ে আমি একটা ক্ষমা দিয়ে দিব, এখানে ক্ষমা দিব। ক্ষমা দেওয়ার পরে আমার আনসার টু দ্য কোয়েশ্চন নং 3 এভাবে ফুল এভাবে এ লিখে আনসার টু দ্য কোয়েশ্চন নং 3 আমার এভাবে মাস্ট বি লিখে দিতে হবে। তাহলে তোমাদের সুইটেবল ওয়ার্ড 3 নং এ কারো কোনো প্রবলেম আছে কিনা, 3 নং অ্যান্সার করতে কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো কোয়েশ্চন আছে কিনা? 3 নং প্রশ্নে কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু বলো। আপনি আপনার মতো করে বলেন, স্যার যা বুঝবে না ওরা রেকর্ড ক্লাস দেখে নেবে। ঠিক আছে, সমস্যা না, আমি বুঝতেছি। আচ্ছা, গড় করে লেখার নিয়মটা আরেকবার বোঝান আয়েশা। ঠিক আছে, আরেকবার দেখাবো। এখন তোমরা 3 নং এ দেখো, 3 নং প্রশ্নে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো ঝামেলা আছে কিনা, 3 নং প্রশ্ন বুঝতে কারো কোথাও কোনো প্রবলেম বা ঝামেলা আছে কিনা। আচ্ছা, তাহলে ফারিয়া বিষয়টা ক্লিয়ার। আচ্ছা স্যার, এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা কি গিভেন ওয়ার্ডের পাশে লিখবো? হ্যাঁ, এগুলা অবশ্যই গিভেন ওয়ার্ডের পাশে লিখে দিবা। আচ্ছা, তাহলে জানাতুল ক্লিয়ার, রঞ্জন ক্লিয়ার। স্যার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা কি গিভেন ওয়ার্ডের পাশে লিখবো? হ্যাঁ, এগুলা গিভেন ওয়ার্ডের পাশে লিখবা। সুমাইয়া বিষয়টা ক্লিয়ার, মানসুরা ক্লিয়ার, মাসুম ক্লিয়ার, ফারিয়া ক্লিয়ার, তামান্না খন্দকার ক্লিয়ার, ওকে, আকিমুনি বিষয়টা ক্লিয়ার। স্যার ক্ষমা বা ফুল স্টপ যদি কেউ কিছু না দেয় তাহলে কি প্রবলেম হবে? তামান্না, তাহলে কোনো প্রবলেম নাই, তবে ফুল স্টপটা দিলে প্রবলেম। তুমি এখানে ফুল স্টপ না দিয়ে তোমার হচ্ছে যদি ক্ষমা, ফুল স্টপ কোনো কিছু না দাও তাও কোনো প্রবলেম নাই, তবে যদি দিতেই হয় তাহলে অবশ্যই ক্ষমা দিবা, তাহলে অবশ্যই ক্ষমা দিবা, এইভাবে ক্ষমা দিয়ে দিবা এবং মেইন যে ওয়ার্ডটা আছে সেটা এখানে বসায় দিবা। তাহলে আমাদের ফাতেমা ক্লিয়ার, নিশা ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস বিষয়টা প্রত্যেকেরই ক্লিয়ার। এবার দেখো আমরা চলে যাচ্ছি আনসার টু দ্য কোয়েশ্চন নং 4। 4 নং প্রশ্নের উত্তর এভাবে লিখবা। আনসার টু দ্য কোয়েশ্চন নং কত? 4 লিখবা। 4 নং এ আসবে কি তোমাদের রাইট ফ্রম দ্য ভার্ব। ভার্বের সঠিক ব্যবহারটা তোমার হচ্ছে এখানে আসবে ভার্ব। এই ভার্বের সঠিক ব্যবহারটা তোমার এখানে লিখতে হবে। এক্স্যাক্টলি ভার্বের যে সঠিক ফর্মটা হবে সেই ফর্মটা তোমার এখানে লিখতে হবে। তাহলে তোমরা সবাই আছে একটু খেয়াল করো, আমাদের এ বি সি ডি এরকম ভাবে আমার হচ্ছে 4টা প্রশ্ন আসবে। 4টা প্রশ্নের সঠিক যে ফর্মটা হবে ভার্বের সেটা লিখবো। ধরো আমার পরীক্ষার হলে আসলো ট্রান্সলেট, আসলো কি ট্রান্সলেট, তো আমার এই ট্রান্সলেটটার সাথে আমি ভার্বের সাথে ইডি যুক্ত করে দিলাম। এটা যে কোনো একটা কারণে হয়তো বা হয়েছে, তো আমি এখানে ভার্বের 2 নম্বর ফর্ম অথবা ট্রান্সলেট করে দিলাম, ট্রান্সলেটেড হয়ে গেছে। এখানে দেখো উড গো দিলাম, এটাও একটা ভার্বের রূপান্তরের কারণে হয়েছে। এখানে ড্রাঙ্ক দিলাম, ড্রিঙ্ক থেকে আমার হয়ে গেল ড্রাঙ্ক। তাহলে দেখো আমি এখানে বি ছিল, ধরো ব্র্যাকেটে ছিল বি, বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, পরিবর্তন হয়ে এখানে ওয়াজ হইল। তাহলে আমার যেটা হচ্ছে এখানে মেইন ওয়ার্ড থাকবে, তুমি এখানে আমার হচ্ছে এখানে ক্ষমা, এখানে ক্ষমা দিয়ে দিতে পারো। অর্থাৎ ভার্বের যে সঠিক রূপটা হবে সেই রূপটা তোমার এখানে মাস্ট বি লিখে দিতে হবে, লিখলেই তোমার অ্যাডাপ। অর্থাৎ তোমার সম্পূর্ণ অ্যান্সারটা পরীক্ষার হলে লিখতে হচ্ছে না, ভার্ব যেটা হবে, ভার্বের যে সঠিক রূপটা হবে সেই অ্যাপ্রোপ্রিয়েট রূপটাই তোমার এখানে লিখতে হবে। এই হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর। তাহলে রাইট ফ্রম দ্য ভার্ব অ্যান্সার করতে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কারো কোনো কিছু আছে কিনা প্রশ্ন করতে পারো। আচ্ছা, একজনে প্রশ্ন করেছো, স্যার ধরেন বি পার্টের 3টা পারলাম আর 2টা পারলাম না, ওই 2টা কি লাস্টে অ্যান্সার করা যাবে? তুমি যেটাই অ্যান্সার করো রবিউল, যেটাই তুমি অ্যান্সার করো সেটা তোমার লাস্টে লিখতে হবে বা শুরুর দিকে লিখতে হবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। যে বিভাগের প্রশ্নটা অ্যান্সার করবা, ধরো লাস্টে অ্যান্সার করতেছো পার্ট বি এরটা, তাহলে তোমার অবশ্যই উপরে লিখতে হবে পার্ট বি। এটা তোমার উপরে লাস্টে উপরে একদম উপরে লিখে দিতে হবে পার্ট বি এর
5 নং 7 নং 8 নং যেটাই অ্যান্সার করো, তোমার বিভাগগুলা পার্টগুলো তোমার ঠিক রাখতে হবে, এগুলা সবসময় উল্লেখ রাখতে হবে। ধরো আমি গ্রামার অ্যান্সার করা শুরু করছি, এই জন্য আমার গ্রামারগুলো পার্ট বি দিয়ে শুরু করলাম। আমি যদি তোমাদেরকে একটা খাতার মধ্যে বিষয়টা দেখাই, দেখো আমি তোমাদেরকে একটা খাতার মধ্যে যদি দেখাই, আমি অ্যান্সার শুরু করলাম পার্ট বি, দেখো আমার পার্ট বি দিয়ে শুরু করলাম, তাহলে আমার এখানে পার্ট বি দিয়ে আমার শুরু করতে হয়েছে, অর্থাৎ পার্ট বি দিয়ে শুরু করছি, পার্ট বি আমার লিখতে হয়েছে 1 নং প্রশ্ন শেষ করলাম, পার্ট বি 2 নং প্রশ্নের উত্তর, এভাবে আমার প্রত্যেকটা পার্ট বি এর শেষ করলাম সিরিয়াল করে, প্রত্যেকটা নং আমার সিরিয়াল করে শেষ করতে হবে। আচ্ছা, রিয়াজ বলছে স্যার ক্লাসটা ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা যেটা শেষ করব সেটা শেষ করেই ছাড়বো। তাহলে আমাদের 4 নং শেষ। এরপর দেখো আমরা চলে আসলাম 5 নং এ। দেখো 5 নং এ কি আসবে, আনসার টু দা কোয়েশ্চেন নং 5, তোমাদের 5 নং প্রশ্নের উত্তর করতে হবে। এখন মনে রাখবা 5 নং প্রশ্ন যেটা আছে, এই বছর তোমাদের সিনোনিম আসবে না, এই বছর আসবে হচ্ছে অ্যান্টোনিম। এই বছর অ্যান্টোনিম আসবে, কেন আসবে? কারণ গত বছর তোমাদের সিনোনিম আসছে, গত বছর যে সিনোনিম আসছে সেই সিনোনিমে সবগুলা দিয়েছে সিনোনিম, তাহলে এই বছর তোমাদের অ্যান্টোনিম আসবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তোমরা ধারণা রাখো এবং এটা তোমরা ধরে নাও তোমাদের এই বছর হচ্ছে অ্যান্টোনিম আসবে, এবং অ্যান্টোনিম আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন যদি কোনো কারণবশত ধরো অ্যান্টোনিম আসলো না, তাহলে কি শুধু সিনোনিম আসবে? নো, নো, নেভার। তোমাদের মাস্ট বি, যদি আসে অ্যান্টোনিম আসবে, তোমাদের অ্যান্টোনিম আসবে 3টা বা 4টা, আর যদি সিনোনিম আসে 2টা একসাথে আসে, তাহলে এটা আসবে 2টা বা 3টা, এই 2টা 3টা মিলে এইভাবে আসবে। সিনোনিম অ্যান্টোনিম যদি 2টায় আসে, অ্যান্টোনিমের সংখ্যাটা থাকবে বেশি, সিনোনিম থাকবে কম। আর তোমাদের এই বছর কিন্তু সিনোনিম আসবে না, অ্যান্টোনিম আসার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একই টপিক বারবার রিপিট করে না, বা একটা জিনিস বারবার দেয় না, এটা পরিবর্তন করে দেয়, পরিবর্তনশীল। যার জন্য আমার কথাটা বলা যে তোমরা অবশ্যই অ্যান্টোনিম পড়বা এবার। তাহলে আমরা যারা যারা আজকে ক্লাস করতেছো, যারা আমার ক্লাস করতেছো, তোমরা অ্যান্টোনিমের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা, যে এই বছর কি পড়বা, অ্যান্টোনিম না সিনোনিম? সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দিবা এই অ্যান্টোনিমকে। অ্যান্টোনিমটা এবার তোমাদের আসার সম্ভাবনা শতভাগ, এই জন্য যা কিছু করো তোমরা অ্যান্টোনিমগুলা পড়ার চেষ্টা করবা। তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা, তোমরা বুঝেছো কিনা একটু জানাও। আচ্ছা, তামান্না লিখেছো অ্যান্টোনিম আপনি যেগুলা মার্ক করে দিয়েছেন ওইগুলা পড়লে হবে শুধু? ইনশাল্লাহ, বিশ্বাস রাখো তোমরা। অ্যান্টোনিম আমরা যেগুলো দাগাই দিছি আমাদের বইয়ে যেগুলো আছে, যারা আমাদের বই নিছো বা আমি পিডিএফ দিছি দাগাইয়া, তোমরা এখান থেকে মিনিমাম 2 অথবা 3 100% কমন পাবা ইনশাল্লাহ। সর্বনিম্ন 2টা অথবা সর্বোচ্চ 3টা কমন পাবা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, নাসিমার বিষয়টা ক্লিয়ার, লাবণীর ক্লিয়ার, অগ্নি বড়ুয়া ক্লিয়ার, তামান্না খন্দকার ক্লিয়ার। আচ্ছা, মানসুরা লিখেছে আপনার ক্লাস করে একটু ভরসা পাই, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো যাই হোক, তোমরা সবাই কথাগুলা শোনার চেষ্টা করো। এখন দেখো আমাদের এগুলা কিভাবে অ্যান্সার করব, আমরা অ্যান্টোনিমগুলা কিভাবে অ্যান্সার করবো সেটা আমার জানতে হবে। আমি এক পাশে দিব হচ্ছে মেইন ওয়ার্ড, মেইন ওয়ার্ড অথবা গিভেন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো তোমার দেয়া থাকবে পরীক্ষার হলে। এক পাশে লিখতে হবে আমার চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জ ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমি চেঞ্জ করব সেই ওয়ার্ডটা এখানে লিখতে হবে। এক পাশে লিখতে হবে মেকিং অফ সেন্টেন্স, এখানে একটা বক্স অঙ্কন করতে হবে। এখন ধরো আসলো লেজি, লেজি শব্দটা আসলো, অলস। এখন আমার এখান থেকে এটার বিপরীত শব্দ করতে হবে, অ্যান্টোনিম করতে হবে। আমি লিখলাম ধরো আইডেল লিখলাম, এই অ্যান্টোনিমসটা দিয়ে আমার একটা বাক্য তৈরি করতে হবে, হি ইজ আইডল ম্যান। ধরো আমার আসলো ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা। রুইন মানে কি? ধ্বংস করা। এটার সিনোনিম হচ্ছে রুইন, সমার্থক শব্দ। এখন যেটা আমি পরিবর্তন করব সেটার সংক্ষেপে
অ্যান্টোনিম করলে অ্যান্টোনিম লিখে দিব, সিনোনিম করলে আমি সিনোনিম লিখে দিব। অ্যান্টোনিম করলে বা সিনোনিম করলে ব্র্যাকেটে লিখে দিব। আর দেখো আমার যে ওয়ার্ডটা চেঞ্জ করলাম সেই ওয়ার্ডটা দিয়ে আমার বাক্য তৈরি করতে হবে। এই যে আইডল, এই যে তোমার মনে করো রুইন, এই যে ধরো এই যে এনাফ, এই যে ধরো তোমার কি করাপশন, এই যে শব্দগুলো দিয়ে আমি কি করলাম, আমার চেঞ্জিং ওয়ার্ডগুলো দিয়ে আমার বাক্যটা, এই ওয়ার্ডগুলো দিয়ে আমার বাক্য তৈরি করতে হয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমার বাক্য তৈরি করতে হয়েছে। তাহলে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, যে মেইন ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেটা এক পাশে লিখবো, আর চেঞ্জের ওয়ার্ডটা যেটা আমি পরিবর্তন করব সেটা আমি ব্র্যাকেটে লিখে দিব। আইডলটাকে অ্যান্টোনিম করলাম, সাথে লিখে দিছি। রুইনকে সিনোনিম করছি, সাথে লিখে দিছি। এনাফকে সিনোনিম করছি, আমি সাথে লিখে দিছি। এখন এই চেঞ্জের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দিয়ে আমি বাক্য তৈরি করে ফেললাম। এখন কোনো কারণবশত কোনো স্টুডেন্ট যদি মনে করো যে স্যার আমি তো শুধুমাত্র সিনোনিম করতে পারি, আমি তো বাক্য তৈরি করতে পারি না, তখন আমার কি হবে? যারা মনে করো, যারা শুধুমাত্র, একটু খেয়াল করো এখানে ভালো করে একটু খেয়াল করো, বি কেয়ারফুল। যারা মনে করো যে আমি চেঞ্জিং ওয়ার্ডটা পারতেছি না বা পারতেছি, বাক্যটা তৈরি করতে পারতেছি না, তারা প্রত্যেকটা মার্ক থেকে হাফ করে পাবা। এখানে চারটা হাফের জন্য তুমি 2 মার্ক পাবা। যদি তুমি জাস্ট চেঞ্জিং ওয়ার্ডটা লিখতে পারো এখানে তুমি 2 মার্ক পাবা অনায়াসে, ইনশাল্লাহ অনায়াসেই 2 মার্ক পাবা। আর সব থেকে অ্যান্টোনিমস করা হচ্ছে সব থেকে সহজ। সাফিক্স প্রিফিক্সের কিছু ওয়ার্ড তোমাদেরকে পড়াইছিলাম, আন, ডিস, ম্যান, এই শব্দগুলা আমরা শব্দের পূর্বে যুক্ত করে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে আমরা হচ্ছে যে নতুন শব্দ অ্যান্টোনিমস করতে পারি। এটা টেকনিক তোমাদেরকে পড়াইছিলাম। তো এই হচ্ছে টোটাল আমার চেঞ্জিং ওয়ার্ড অ্যান্টোনিমস লেখার নিয়ম। তোমাদের কারো কোনো প্রবলেম যদি থাকে এবার তোমরা আমাকে কমেন্ট করতে পারো। স্যার আমার উত্তরটা পাই নাই। রিয়াজ তোমার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এন মানে আপনি যা দিয়ে মুখস্থ করছি, আচ্ছা অ্যান্টোনিম আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়লে হবে। এখন তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একবার না 100 বার প্রশ্ন করতে পারো, তবে যেটা বুঝবা সেটা নিয়ে 2 বার প্রশ্ন করবো না, তোমাদের সময়টা খুবই কম। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার কত সালের প্রশ্ন পড়লে ভালো হয়? কত সালের প্রশ্ন করবা সেটা তোমার এখন সাল দিয়ে কি হবে, এখন বিগত সাল প্র্যাকটিস করবা। স্যার অ্যান্টিসিনোম কয়টা আনসার করতে হবে? দেখো এখানে তুমি 4টা অ্যান্সার করবা। ধরো তোমার পরীক্ষার হলে থাকলো 5টা ওয়ার্ড। মনে রাখবা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, অনেকে এটা একজনে কমেন্ট করছো, ভালো প্রশ্ন করছো, তোমাদের এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। তোমাদের পরীক্ষার হলে কিন্তু 5টা বা 6টা ওয়ার্ড থাকবে। পরীক্ষার হলে তোমার ওয়ার্ড থাকবে ধরো 5টা বা 6টা। তা তোমার প্রত্যেকটা গ্রামারের জন্য কত মার্ক করে বরাদ্দ? অনলি 4 করে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 4 5 কত? 4 5 হচ্ছে 20, 20 মার্কের হচ্ছে গ্রামার। তাহলে আমার 60টার বেশি কেন অ্যান্সার করব? তাহলে আমার 5টা থাকলে আমি অনলি 4টা অ্যান্সার করবো, 6টা থাকলে অনলি 4টা অ্যান্সার করবো, অনলি 4টা। অর্থাৎ গ্রামারের মার্কই 4, প্রত্যেকটা আইটেমের জন্য 4 মার্ক বরাদ্দ। সো আমাকে অনেকেই যেটা প্রশ্ন করছো যে আমি 5টা বা 6টা ওয়ার্ড থাকলে কয়টা ওয়ার্ড চেঞ্জ করব, আমার ওয়ার্ড চেঞ্জ করতে হবে অনলি 4টা। দ্যাটস এনাফ। তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা আমি কাজের কারণে এখনো কিছু পড়তে পারি না, 4-5 দিন পরে পাশ করব কিভাবে? কাকা আব্দুর রহমান রাকিব, কাকু তুমি কাকির দিকে যাও, কাকির কাছে যাও, বুঝছো? কাকির কাছে গেলে পাশ করতে পারবা। রুবাইয়া আফরিন, রুবাইয়া আফরিনকে চিনা চিনা লাগে, সে আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট? আচ্ছা স্যার আপনার ক্লাস মিস করতে চাই না, তার জন্য নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা তাই স্যার, এখন তো সবাই পানির মতো লাগে, পরীক্ষার হলে গেলে তো সব মাথার উপর দিয়ে যায়। মাসুম টেনশনের কিছু নাই, আল্লাহ ভরসা। আমি তোমাদেরকে লাইভ এই যে খাতাটা বানাইছি, আজকে 2 ঘন্টা লাগছে খাতাটা লিখতে বানাইতে, এত কষ্ট করে লিখছি। এই লেখাগুলো তোমাদেরকে উপস্থাপন করব যাতে তোমাদের পরীক্ষার হলে গেলে আমার চেহারাটা বাসে। ধরো আজকে কিন্তু চেহারার মধ্যে কোনো ব্যাল পোশাক পরে আসছি না, একদম মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা প্রবলেম নিয়ে কিন্তু দাঁড়াইছি, অসুস্থতার শরীর নিয়ে, মানে ঘুমে পালাই দিচ্ছে, মানে একদম মানে আজকে চেহারার মধ্যে কোনো কিছু লাগাই নাই, একদম দাঁড়াইছি। আমার চেহারাটা যেন মনে হয় যে অমুক স্যারে পড়াইছিল, ইমরান স্যারে পড়াইছিল ক্লাসে, উনি ওনার সাজেশন পেজ থেকে এই কথাগুলো যেন মনে হয়। কথাগুলো মনে হইলে দেখবা যে পরীক্ষা হলে সব কিছু মনে আসবে।
আচ্ছা আচ্ছা, জানাতুল লিখছে স্যার 10টা থেকে ক্লাস 10। আচ্ছা স্যার, রিয়াজ বলেছে স্যার পার্টগুলো ঠিক রেখে ভিতরে যে নাম্বারগুলো আছে এ বি এগুলা লিখলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নাই, তুমি পার্ট বি পার্ট সি সেটা তোমার ধারাবাহিকতা রাখতে হবে। আচ্ছা, মারুফ লিখেছে স্যার পরীক্ষায় বসে আপনার কথা স্মরণ করলেই পাস করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার কথা মনে হলে লেখাগুলো মনে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে স্যার, প্রতিটা গ্রামারে কি 4টা করে দিতে হবে? না, প্রত্যেকটা গ্রামারে মানে 5 মার্ক, 5টা গ্রামার 4 মার্ক করে বরাদ্দ, 4টা করে দিতে হবে। স্যার এখন পারি বাট মুখস্থ থাকে না। আচ্ছা পারবা ইনশাল্লাহ, ওকে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নং 6। দেখো আমাদের আনসার টু দ্য কোয়েশ্চেন নং 6 নঙে আসবে কি? কে কে পারো? 6 নঙে কি আসবে কে কে বলো তো দেখি। 6 নঙে তোমাদের কি আসবে? 6 নং প্রশ্নে কি আসবে? কে কে পারবা একটু বলো তো দেখি। 6 নং প্রশ্ন, 6 নং প্রশ্নে তোমাদের কি কি আসবে? কে কে পারবা একটু দ্রুত হাত তোলো দেখি। 6 নং প্রশ্নে তোমাদের কি কি আসতে পারে? এবার কি কি আসবে একটু হাত তোলো দেখি তো। 6 নঙে তোমাদের কি আসবে? জানাত লিখেছে অনেক সুন্দর ক্লাস হচ্ছে। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ। 6 নঙে তোমাদের কি আসবে বলো তো দেখি। 6 নঙে 6 নঙে তোমাদের কি আসবে একটু বলো, কমেন্ট করো। আমি একটু পানি খেয়ে নিই, বুঝছো? আচ্ছা দেখো ডাব ডিসকাশন আসবে, 6 নঙে আসবে ডাব ডিসকাশন। তা দেখো এখানে একটু বারবার খেয়াল করো ভাই, এর আগে যা করছো তোমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এখন কথাটা তোমার মাস্ট বি গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। এখানে 6 নঙে তোমার যে প্রশ্নগুলা করতে হবে সেই প্রশ্নগুলা পুরোপুরি এখানে উপস্থাপন করতে হবে। ধরো আমার এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, ডি লিখলাম, এখানে আমার 4টা প্রশ্ন করতে হবে। 4টা প্রশ্ন, তাই তো? তাহলে আমার ধরো একটা প্রশ্ন আসলো হোয়ার দিয়ে, একটা আসলো হোয়ার দিয়ে, একটা আসলো হাউ দিয়ে, একটা হাউ দিয়ে, একটা হো দিয়ে আসলো। তাহলে আমার যে প্রশ্নটা আমি করব সেই প্রশ্নটা পুরোপুরি প্রশ্নটা আমি লিখব। এখন আমার এই বাক্যটা একটু ভুল আছে। কেমন ভুল আছে? আমি যখন বাক্যটা প্রশ্নবোধক বাক্য করব তখন মাস্ট বি আমাকে ইন্টারগেশন চিহ্নটা দিতে হবে। যদি কোনো কদুরবাই, সদুরবাই, উদুরবাই যদি মনে করো প্রশ্নবোধক চিহ্নটা না দাও, তুমি কষ্ট করে লিখছো, বড় ভাই বা তোমার বন্ধুরটা বান্ধবীরটা দেখে দেখে নকল করে পরীক্ষার হলে লিখে ফেললা, কিন্তু তুমি কোনো কারণবশত প্রশ্নবোধক চিহ্নটা ইউজ করো নাই, তাহলে কিন্তু তোমাকে মার্ক দিবে না, পুরোপুরি কাটা। এই জন্য খেয়াল করবা প্রশ্নটা করার পরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিবা। আর তোমার বাক্য যেগুলা প্রশ্নে আসবে সেই প্রশ্নগুলার পুরা সম্পূর্ণ প্রশ্নটা তোমার এইভাবে লিখতে হবে। সম্পূর্ণ প্রশ্নটা এখানে লিখতে হবে। ধরো লিখলাম হোয়ার ডিড হি কিপ দ্য কি, সে তার চাবিটা কোথায় রাখলো। হাউ মাচ ডিড দিস ওয়াটার কস্ট ইউ, এই পানিটা তোমার কাছ থেকে কত রাখছিল। হাউ ডিড ইউ কি লিখছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন, তুমি কিভাবে প্রশ্নগুলো উত্তর করলা। হু ডাজন্ট লাভ রোজ, কে গোলাপকে ভালোবাসে না। তাহলে আমার যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো আমার পুরোপুরি এইভাবে পুরোপুরি সম্পূর্ণভাবে লিখতে হবে। এখানে কোনো শর্টকাটের কোনো নিয়ম নাই। উপরে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 6 লিখে সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো এইভাবে লিখতে হবে। এই 4টা প্রশ্নের জন্য তুমি পাবে হচ্ছে 4 মার্ক। এই 4টার জন্য হচ্ছে কত? 4 মার্ক পাবে, ঠিক আছে? তাহলে তোমাদের 6 নং ডাব ডিসকাশনে অ্যান্সার করতে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু আমাকে জানাও। স্যার এটা আমি পার্ট বি তে সবার আগে অ্যান্সার করবো। ভেরি গুড রাবিয়া। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এখানে কোথাও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। কারো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা বা জিজ্ঞাসা যদি থাকে তোমরা আমাকে করতে পারো। ইংলিশে পাস মার্ক কততে? ইংলিশে 80 মার্কের পরীক্ষা হচ্ছে 40-এ পাস। ইংলিশে 80 মার্কের পরীক্ষা হচ্ছে 40 পাইতে হবে। 40 80 মার্কের পরীক্ষা তোমাকে 40 পাইতেই হবে, মাস্ট বি। তাহলে আমি আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার।
এরপর দেখো আমরা 7 নং প্রশ্নের দিকে একটু খেয়াল করি। 7 নং প্রশ্নে আমাদের দেখো কি করতে হবে, এইখানেও আমার এই কাজটা মাস্ট বি করতে হবে। সেটা হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 7 লিখব। 7 লেখার পরে আমার যে বাক্যগুলো, এটা হচ্ছে রিয়ারেঞ্জ, যে বাক্যগুলো সঠিক হবে সেই বাক্যগুলো সঠিকভাবে আমাকে লিখতে হবে। আমি তোমাদেরকে রিয়ারেঞ্জের সাজেশন দিয়েছি, আমাদের রুলস, আমি মাত্র বলছি 4টা রুল পড়বা, এই 4টা রুল থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। তোমাদেরকে এখনো বলতেছি, আবারও বলতেছি, আমাদের রিয়ারেঞ্জের যে 4টা রুল দিছি আমি, এই অনলি 4টা রুল তোমরা বারবার পড়বা, এই 4টা রুলের বাইরে তোমাদের কিছুই পড়তে হবে না। তাহলে তোমার আনসার টু দ্য কোয়েশ্চেন নং যেটা সঠিক হবে সেই প্রশ্নটা তুমি বাক্যগুলা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টা জিনিস ঠিকঠাক রেখে তুমি এইভাবে অ্যান্সার করবা। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে তোমার 3 বা 4টা হচ্ছে বাক্য তোমার সঠিকভাবে পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে। এরপরে আমরা চলে যাই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 8। 8 নংয়ে আসবে কি? 8 নংয়ে আসবে তোমাদের হচ্ছে একটা পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার। তো আমরা বিরাম চিহ্নের ব্যবহারে এভাবে তুমি আনস লিখতে পারো, এখানে আনস লিখতে পারো, না লিখলেও কোনো প্রবলেম নাই। যেটা তোমার পাংচুয়েশনে যেটা সঠিক হবে সেটা লিখবা। বাক্যের শুরু থেকে ক্যাপিটাল লেটার লিখতে হয়। এরপরে আমরা বাক্যের শেষের দিকে একটা ফুল স্টপ দিব। মনে রাখবা 3টা ভুলের জন্য 1 মার্ক কাটা। এখানে তুমি যদি 3টা ভুল করো, সেই 3টা ভুলের জন্য 1 মার্ক কাটা। তাহলে আমরা অবশ্যই বাক্যের মধ্যে ফুল স্টপ, কমা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা এবং হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এইগুলো একটু আমরা খেয়াল রাখবো। আশা করি এই বিষয়টা খেয়াল রাখলে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করা একদম সহজ। এরপরে যাই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। দেখো আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 9 নংয়ে যখন যাব, আমার যেটা অনুবাদ করতে হবে সেই অনুবাদের শুরুতে আমি এখানে লিখবো ট্রান্সলেশন। ট্রান্সলেশন লেখার পরে আমরা যে বাক্যগুলো হবে সেই বাক্যগুলো হুবহু এখানে, সেই বাক্যগুলো হুবহু এখানে আমি দিয়ে দিব। যে বাক্যগুলো হবে সেই বাক্যগুলো হুবহু আমার এখানে দিয়ে দিতে হবে। আমি যখন ট্রান্সলেশনে যাব তখন আমার বাক্যটার যেটা সঠিক আমি ওয়ার্ড করতে পারলাম সেটা আমি অ্যান্সার করব। এই হচ্ছে টোটাল 1 থেকে 9 নং পর্যন্ত অ্যান্সার করার নিয়ম। তোমাদেরকে আমি একটা কথা বলি, যারা গ্রামার অ্যান্সার করবা তারা অবশ্যই পাংচুয়েশন এবং হচ্ছে তোমরা ট্রান্সলেশন এবং হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য গ্যাপ বা যাই বলো, আমরা এই 3টা গ্রামার টোটালি বাদ দিব। পাংচুয়েশন যতই পড়ো, প্যাসেজ বা নেরেশন আকারে, প্যাসেজ আকারে আসবে, তখন পাংচুয়েশন তোমার হুবহু কমন আসবে না। পরীক্ষার হলে গিয়ে বলবো যে স্যার কমন তো আসলো না, কিন্তু এটা সহজ, একদম সহজ, নিয়ম জানলে অ্যান্সার করতে পারো। ট্রান্সলেশন, অনুবাদ কখনো হুবহু কমন আসবে না, যদি কমন আসে বিগত সাল থেকে আসবে, নাইলে আসবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো তোমার কঠিন গ্রামার, এখানে হচ্ছে তোমার রাইট ফ্রম দ্য ভার্ব, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, অন্যান্য তোমার কিছু বেসিক গ্রামার থেকে এটা করে। সো তোমাদের এই পাংচুয়েশন, ট্রান্সলেশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলা তোমরা টোটাল সিলেবাস থেকে বাদ দিবা। আর যদি মনে করো স্যার আমি পাংচুয়েশনটা রাখতে চাই, তাহলে পাংচুয়েশনটা পড়বা, কিন্তু এটা হুবহু কমন আসবে না, এটা বলে দিলাম। আচ্ছা, তাহলে কুজাইবা বলতেছে স্যার পোস্টার স্টুডেন্ট রেভলিউশন দেওয়ার জন্য। আচ্ছা, 1 থেকে 9 মধ্যে যে কোনো 5টা দিলেই তো হবে। হ্যাঁ, 1 থেকে 9 মধ্যে যে কোনো 5টা অ্যান্সার করবা। স্যার রিয়ারেঞ্জে যে অনেকগুলা দাগিয়ে দিয়েছিলেন, একটু কমায় দিয়েন স্যার মারুফ। অবশ্যই কমায় দিব ইনশাল্লাহ। তবে তোমরা মনে রাখবা, আমি রিয়ারেঞ্জের জন্য তোমাদের যে 4টা রুল দিছিলাম, এই 4টা রুল বাই পরীক্ষার হল পর্যন্ত দাগায়া পরীক্ষার হল পর্যন্ত যাবা। এই 4টা রুল থেকে আমাদের পিডিএফ যারা নিতেছো বা বই যারা নিছো, এখান থেকে 100% কমন পাবা। রুলসটা মাথায় রাখবা। তাহলে আমরা এবার চলে যাচ্ছি পার্ট সি। দেখো, তোমাদের আমি শুরুর দিকে বলেছিলাম যে তুমি যদি পার্ট সি অ্যান্সার করো, তো আমাকে যদি বলো স্যার আমাকে একটা সিকোয়েন্স করে দেন, ধারাবাহিকতা করে দেন, কিভাবে আমি কোনটার পরে কোনটা অ্যান্সার করবো পার্ট সি। তো বলেছিলাম প্রথমে হচ্ছে পোস্টার অ্যান্সার করবা অথবা অ্যাডভার্টাইজমেন্ট। এরপরে তোমাকে বলছিলাম লেটার, অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ডায়লগ, রিপোর্ট, তারপরে প্যারাগ্রাফ, তারপরে এমপ্লিফিকেশন, তারপরে এসে। এই বিষয়গুলো এইভাবে পড়তে। তাহলে দেখো, আমরা
পার্ট সি এ যখন যাব, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 17, 17 নং এ আমি প্রথমে হচ্ছে 17 নং এর এ লিখবো, 17 এ। আচ্ছা আমার একটু মাথা ব্যথা করতেছে, আমি একটু রেস্ট করি, বুঝছো, মাথা ধরে ফেলছে। একটু তোমরা সাথে থাকো, আমি পার্ট সিটা শেষ করবো আজকে, কষ্ট হলেও শেষ করবো আজকে। আজকে আমি বলছি যে আজকে যদি মারাও যাই আমি আজকে শেষ করে ছাড়বো। আমি প্রচুর কষ্ট করতেছি এই কয়েকটা দিন, মানে রাত 2টা 3টা পর্যন্ত। এই যে তোমার রাত 1টা বাজে 2টা বাজে ক্লাস শেষ হবে, আবার এই ক্লাস রাত 12টা 1টা পর্যন্ত আপলোড দিব ইউটিউবে, তারপরে ঘুমাবো 2টা 3টা বাজে, আবার সকাল সেই 7টা 8টা বাজে উঠি। মাথা ধরে ফেলছে, একটু রেস্ট করি তারপরে কথা বলতেছি। তোমরা একটু কষ্ট করে থাকো, লাইনে যাবা না, আমাকে একটু একটু সময় দাও। রিয়াজ যেটা প্রশ্ন করছো তোমার উত্তর দিচ্ছি, তুমি পার্ট যেটা পারতেছো না সেটা জায়গা খালি রেখে পার্ট এ পার্ট বি রেখে করতে পারবে, অ্যান্সার করতে পারবে। আচ্ছা আমি একটু পানি খাই নিই। আল্লাহ আল্লাহ আচ্ছা দেখো আমি বিষয়টা শেষ করে দিতেছি। তোমাদের প্রথমে হচ্ছে একটা পোস্টার আসবে, তো পোস্টার আসলে বাইজিৎ একটু এখানে বসো, তো এখানে বসো, মাথায় যদি একটু প্রবলেম হয় এখানে বসো, হ্যাঁ ক্লাসটা শেষ করি একটু বসে থাকো, ওকে। আচ্ছা তো দেখো আমাদের যদি একটা পোস্টার আসে, ধরো পোস্টার কিন্তু এই বছর আসবে, এটা 100% ধরে রাখো, তোমাদের এই বছর পোস্টার আসবে 100%। গত বছর তোমাদের আসছিল কি, গত বছর আসছিল তোমাদের স্লোগান, তো এই বছর তোমাদের 100% ধরে রাখো এটা পোস্টার আসবে, এটা বলার উপেক্ষা রাখে না। গত বছর যেহেতু স্লোগান আসছে, এই বছর পোস্টার আসবে, এবং পোস্টার কিন্তু তোমাদের একটা ব্যাট সাইড থেকে আসবে, পোস্টার তোমাদের ব্যাট সাইড থেকে আসবে, এটা তোমরা ধারণা রাখো এবং ধরে রাখো। তো আমরা শুরুর দিকে লিখবো এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট প্রাইস হাইক। আমি ধরো একটা প্রাইস হাইক আসলো, ইজ গিভেন বেলো, সমস্যা নিয়ে আসলো, সমস্যাটা আমার উপরে লিখতে হবে। এখানে আমার একটা খেয়াল রাখতে হবে, 17 নং লেখার পরে এ এবং বি এই দুইটা জিনিস আসবে, অথবা 17 নং-এ থাকবে 1 অথবা 2। এখন 17 নং-এ তোমার যদি অর শব্দটা থাকে, অর থাকে, মনে রাখবো অর থাকলে তোমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এই অর থাকলে প্রত্যেকটার জন্য 10 মার্ক, আর কোনো কারণবশত তোমার যদি অর শব্দটা না থাকে তাহলে তোমার হচ্ছে দুইটাই অ্যান্সার করতে হবে, তখন এখানে মার্ক থাকবে হচ্ছে 5 করে, 5 করে। তাহলে দেখো আমি শুরুর দিকে আমাদের যে ফরম্যাটটা আছে লিখলাম বি অ্যাওয়্যার, এরপরে প্রাইস হাইক বা ধরো যে প্রশ্নটা আসলো ইজ এ কার্ড স্লোগান, ছোট ছোট তোমাকে স্লোগান দিতে হবে 3টা। আমি বি সেট এখানে 3টা স্লোগান দিলাম। এই স্লোগানগুলো দেওয়ার পরে আমার গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য লিখতে হবে, এই বাক্যগুলো স্টার চিহ্ন দিয়ে এভাবে লিখতে হবে, প্রত্যেকটা বাক্য আমার স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে, এবং এই বাক্যগুলো আমার একটা বক্সের ভিতরে লিখতে হবে, প্রত্যেকটা বাক্য আমার বক্সের ভিতরে মাস্ট বি লিখতে হবে, প্রত্যেকটা বাক্য বক্সের ভিতরে লিখতে হবে। এই কাজটা যদি করতে পারো তুমি অনলি এই কাজটা করার জন্য 6 অথবা 7 অথবা 8 পাবা অনায়াসেই,
একদম সহজ ব্যাপার। এবং সর্বশেষ যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সার্কুলেটেড বাই কথাটা লিখতে হয়। সার্কুলেটেড বাই, সার্কুলেটেড বাই কথার অর্থ হচ্ছে প্রচারে। যখন তুমি জনগণের কল্যাণে কারো উপকারে কোনো কাজ করবা, জনগণের কল্যাণে, তখন লিখতে হবে এটা সার্কুলেটেড বাই। তখন লিখতে হবে আমার একটা প্রতিষ্ঠানের নাম দিতে হবে, দ্য ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ক, বা যে কোনো একটা ডিপার্টমেন্টের নাম আমি এখানে লিখে দিলাম, ঢাকা 1202, বা যে কোনো একটা প্রতিষ্ঠানের সংস্থার নাম দিতে হবে। তো এটা হচ্ছে তোমার একটা পোস্টার লেখার ফরম্যাট। তোমরা পরীক্ষার হলে জাস্ট অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং কত লিখলাম, আনসার টু দ্য কোয়েশ্চন নং 17 লেখার পরে উপরে একটা ছোট করে একটা হেডিং দিবা, হেডিংটা দেওয়ার পরে ছোট করে স্লোগান দিবা এবং মাঝখানে কয়েকটা লাইন লিখতে হবে এবং লাস্টে সার্কুলেটেড বাই কথাটা লিখতে হবে। এটা হচ্ছে তোমার একটা, যখন তুমি পোস্টার অ্যান্সার করবা, পোস্টার অ্যান্সার করার নিয়ম। এরপরে দেখো আমরা আনসার টু দ্য কোয়েশ্চন নং যাব 17 নং বি। যখন আমরা বি এর দিকে যাব, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনে যখন যাব, বিজ্ঞাপনে আমাকে এটাতে একটা বক্স অঙ্কন করতে হবে। এখানে আমার একটা মাস্ট বি একটা বক্স অঙ্কন করতে হবে। আমি এখানে একটা আমি আসলে মাথায় কাজ করতেছে না, বুঝছো? আজকে তোমরা জাস্ট দেখো, আমি কথা বলতে পারতেছি না। এইভাবে দেখো, এইভাবে অ্যান্সার করতে হবে, বুঝছো? এটা হচ্ছে তোমার 12 নং লেটার। লেটার হচ্ছে প্রথমে শুরু করতে হবে ডিয়ার ফ্রেন্ড, আর এই পাশে তোমার হচ্ছে নাম বা জায়গার নাম দিতে হবে, আর এই পাশে তোমার মাঝখানে কিছু লিখতে হবে এবং লাস্টে তোমার ইউরস ইবার, তোমার একজন নাম দিতে হবে, যার নামে লিখতেছো বা যে চিঠিটা পাঠাবে তার নাম লিখতে হয়। এবং এখানে তোমার একটা স্ট্যাম্প অঙ্কন করতে হবে। এই পাশে লিখতে হবে স্ট্যাম্প, এই পাশে লিখতে হবে ফ্রম, এই পাশে লিখতে হবে টু। ফ্রম হচ্ছে যে পাঠাবে তার নাম ঠিকানা, টু হচ্ছে যার কাছে যাবে তার নাম ঠিকানা। এরপর দেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং 11 নং রিপোর্ট লিখতে হয়। রিপোর্টের শুরুর দিকে কি করতে হয়, একটা হচ্ছে টাইটেল দিতে হয় বড় করে, এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, বা টাইটেল দেওয়ার পরে সাভার, যেখানে রিপোর্টার সে সাভার স্টাফ রিপোর্টার সাভার লিখতে হবে। প্রথম আলো বা যে কোনো একটা পত্র পত্রিকার নাম লিখতে হবে। এরপর একটা তারিখ দিতে হবে, একটা তারিখ। এরপর এখান থেকে তোমার শুরু করতে হবে এবং এটা 1 পৃষ্ঠায় লিখতে হবে। যদি রিপোর্ট লেখো 1 থেকে 1.5 পৃষ্ঠা, 1 থেকে 1.5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা রিপোর্ট, যদি তোমরা রিপোর্ট লেখো। এরপর দেখো আমরা 13 নম্বর সূত্রে যাবো। 13 নম্বর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন। যখন আমরা দরখাস্ত লিখবো তখন ওইটা বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠা যাবা, বাম থেকে ডানের দিকে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আমরা যে খাতা নিয়েছিলাম, এই খাতা হচ্ছে ধরো 13 নম্বর প্রশ্ন উত্তর। তাহলে 13 নম্বরে যদি যাই আমরা, এটা হচ্ছে খাতার বাম পৃষ্ঠা। তো বাম থেকে আমার ডানে যেতে হবে, বাম পৃষ্ঠা থেকে আমার ডান পৃষ্ঠা যেতে হবে, বাম থেকে ডানে যাইতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা নিয়ম। তাহলে দেখো আমরা এখানে কি করব, যখন আমি একটা দরখাস্ত লিখবো তখন হচ্ছে আমার একটা ডেট দিতে হবে। প্রথমে একটা ডেট, তারিখ দিলাম, ধরো 12 সেপ্টেম্বর 2025। এরপর দা প্রিন্সিপাল, একজন প্রিন্সিপালের নাম লিখতে হবে। এরপরে ঢাকা কলেজ বা যে কোনো একটা কলেজের নাম আমি এখানে দিলাম। এরপরে আমার এখানে একটা সাবজেক্ট লিখতে হবে, প্রশ্নে যে বিষয়টা আসবে সেটা। ধরো রিকোয়েস্টিং ফর ক্যান্টিন, ধরো তোমার কলেজে ক্যান্টিন নাই এবং আমরা বলেছি যে আমাদের সাজেশন বইয়ের যারা বই নিছো বা পিডিএফ নিছো ফরম্যাট 1 করবা। এই ফরম্যাট 1 করলে তোমাদের 1 নম্বর ফরম্যাটটা পড়লে এখান থেকে কমন আসবে। এরপরে তোমার লাস্টে বাকি অংশটুকু শেষ করার পরে উই রিমেন্স আর ইউর মোস্ট অবিডিয়েন্ট দ্য স্টুডেন্টস অফ, এখানে কিন্তু এক্স কলেজ লেখা যাবে না, উপরে যে কলেজের নাম দেবা, ধরো আমি ঢাকা কলেজের নাম দিচ্ছি, তার মানে আমার এখানে ঢাকা কলেজের নাম দিতে হবে। এরপর দেখো আমার চলে যেতে হবে আনসার টু দ্য কোয়েশ্চন নং 14 নং কি এসে থাকে, এসে। তাহলে এসে তোমাদেরকে আগেই বলছি যে এসে তোমরা অ্যান্সার করবে না, এসেটা মুখস্থের বিষয়। আর এসেতে অ্যান্সার করলে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে স্টেপ, মাস্ট বি তোমাকে স্টেপ দিতে হবে। মানে প্রথম শর্ত হচ্ছে স্টেপ, পয়েন্ট দিতে হবে। তাহলে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিছি, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে ডেসক্রিপশন। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকার সূচনা, ডেসক্রিপশন হচ্ছে বর্ণনা, কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। এই 3টা জিনিস তোমাকে মাস্ট বি দিতে হবে। এরপর দেখো আমরা পরের দেখো আমরা 16 নং যাচ্ছি। আনসার টু দ্য কোয়েশ্চন নং কত, 16 নং হচ্ছে ডায়লগ। ডায়লগে 2জন ব্যক্তি থাকে, ব্যক্তির শুরুর দিকে হাই হ্যালো হাউ আর ইউ,
মানে সম্বোধন করে। আর উপরে লিখবা এ ডায়লগ বিটুইন রানা অ্যান্ড রিপা, দুজন ব্যক্তি, যে কোনো নাম দিতে পারো। অ্যাবাউট করাপশন, ধরো যে সম্পর্কে আসবে সেটা লিখবা ইজ গিভেন বিলো, নিচে দেয়া হলো। তো শুরুর দিকে তোমার হাই হ্যালো হাউ আর ইউ, মাঝখানে যে বিষয়টা আসবে সেটা নিয়ে আলোচনা, এবং লাস্টে রিপা রানা যেটাই বললো আমি ওকে বাই লেটস গো নাও, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু ইউ, সি ইউ নেক্সট টাইম, এরপরে বিদায় জানাবে। তাহলে একটা ডায়লগের তিনটা নিয়ম, একটা হচ্ছে শুরুর দিকে কৌশল বিনিময়, আর 2 হচ্ছে তোমার বর্ণনা, যেটা আসবে সেটা নিয়ে বর্ণনা, আর 3 হচ্ছে বিদায় সম্বোধন, বিদায় জানানো। আমি মাথা ঘুরাই যে কোন সময় পড়ে যায়, মাথা ঘুরতেছে গেলে আজকে মানে করছিলাম যে সর্দি লাগছে, সর্দির যে বিলাসিন বড়ি গেছিলাম, তো ঘুমটা প্রচুর ধরতেছে, এখন মাথা ঘুরাইতেছে। যাই হোক, এরপর দেখো আমরা কোয়েশ্চেন নং 15 হচ্ছে তোমাদের কি আসবে, 15 আসবে তোমাদের এমপ্লিফাই। তো এমপ্লিফাই আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি, এই সাজেশন থেকে তোমরা 3টা পড়লে এখান থেকে হুবহু কমন পাবা। এরপরে আমাদের ফর্মেট আছে বইয়ে, ফর্মেটগুলো পড়তে পারো। এখানে শুরুর দিকে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, তোমার এখানে হচ্ছে শুরুর দিকে একটা টাইটেল দিতে হয়। টাইটেল দেওয়ার পরে এখানে হচ্ছে বর্ণনা, তোমার মতো করে তুমি লিখবা, হ্যাঁ, এইভাবে অ্যান্সার করবা, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের টোটাল 1 থেকে 17 নং পর্যন্ত প্রশ্নের অ্যান্সার করার নিয়ম। সো আজকে আমি চেষ্টা করেছি আমার ব্যাচটা দিয়ে, আমার শরীরটা প্রচুর খারাপ, তারপরে আমি তোমাদেরকে আজকে আরও রিটেন পার্টে আরও কিছু বোঝানোর ছিল, আরও কিছু পড়ানোর ছিল, কিছুটা স্কিপ করেছি। তারপরে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা নং তোমাদেরকে অ্যান্সার করে দেওয়ার জন্য। আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আমার হচ্ছে এই পরীক্ষার আগ পর্যন্ত, আমি এই পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পাশে থাকবো। আমার পেজ থেকে তোমরা প্রত্যেকেই আমার স্টুডেন্ট যারা আছো বা আমার পেইড বেসের স্টুডেন্ট যারা পাশাপাশি ফ্রি ক্লাস করো, আমার জীবনের শেষটা দিয়ে হলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, আমি যেন সুস্থ দেখে তোমাদের এই পরীক্ষার আগ পর্যন্ত আমি যে সকাল বিকাল সন্ধ্যা আমাদের পেজ থেকে ফ্রি ক্লাস, এত পেইড বেসের ক্লাস, যে ক্লাসগুলো নিতেছি, যেন আমি এইগুলো সঠিকভাবে পালন করতে পারি এবং নিতে পারি। এবং তোমরা আমার সাজেশন কিনো বা না কিনো সেটা আমার কোনো হেডেক নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমি যত সাজেশন সেল করেছি, যত পেইড ব্যাচে ভর্তি করেছি, তাতে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া হাজার। এখন কাজ হচ্ছে আমার দায়িত্ব তোমাদেরকে আমার ব্যাচটা দিয়ে যাওয়া, আমি ট্রাই করে যাব। আল্লাহ পাক অবশ্যই সফলতা দেওয়ার মালিক, এবং তোমরা অবশ্যই পাস করতে পারবা, তোমাদেরও চেষ্টা করে যেতে হবে আমার সাথে সাথে। এবং আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি এই পরীক্ষার আগ পর্যন্ত একটা সার্ভিস দিয়ে যাব। সো প্রত্যেকেই ভালো থাকবা এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং তোমাদের সাথে থাকতে পারি, এবং তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের শেষটা দেখে যেতে পারি যে কি হয়, পরীক্ষাটা কতটুকু। তো এটাই, তো আজকে বিদায় নিচ্ছি। আজকে অনেক ক্লাসে অনেক কথা বলার ছিল, অনেক কিছু বলতাম কিন্তু বলতে পারতেছি না, এই আর কি। তো যাই হোক, দোয়া করবা আর সবাই ভালো করে পরীক্ষা দাও। সবার লক্ষ্য একটাই, সবাইকে পাস করতে হবে। এই 5টা দিন তোমার কাছে 5টা বছর মনে হবে। 5 বছরের পড়া যেটা পড়ছো না, বা 3 বছরে যেটা পড়ছো না, 5 মাসের পড়াটা সেটা 5 দিনে পড়তে হবে। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এখন পড়াশোনা করো, সামনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় এই 5টা দিন যদি তোমরা ভালো করে পড়ো, তোমার সারা জীবনের একটা সম্পদ হবে এবং তোমাদের কষ্টটা সার্থক হবে। এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যে উঠছো, থার্ড ইয়ার ইংলিশটাতে ফার্স্ট না করতে পারো, তাহলে কিন্তু তোমার সিজিপিএটা আসবে না। এটা বারবার মাথায় রাখবা। এই জন্য তোমরা যেটাই করো না করো, যার সাজেশনই ফলো করো, একটু সুন্দরভাবে ভালো করে পড়ো, ভালো একটা গাইডলাইন ফলো করো, ভালো একটা ইনস্ট্রাকশন ফলো করো। ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর মানে আমি এই তোমাদেরকে কি বলবো, চেষ্টা করবো তোমাদেরকে মডেল কোশ্চেন আর যে পরীক্ষাগুলো নিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজিত বন্ধ করে দাও।